হ্যাঁ, দেখো এই প্রথম অঙ্কটা কি বলেছে, বার্ষিক 10% হারে 7/3 বছরের জন্য কোনো একটি আসলের উপর চক্রবৃদ্ধি সুদ যেটা বার্ষিক গণনা করা হবে 1201 টাকা 60 পয়সা হলে তাহলে আসল কত। তাহলে কি বলে বার্ষিক 10% হয়, তার মানে রেটটা কত আমার 10%, কত বছরের জন্য 7/3 বছরের জন্য 1201 টাকা 60 পয়সা, যেটা চক্রবৃদ্ধি সুদ হলে তাহলে আসল কত হবে। তাহলে 10% রেটে 10% রেট আমি কি বলেছি 10% মানে কত 1/10। তাহলে 10%-এ প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কত হয়, 15 টাকা 10 টাকা থাকলে সেটা 1 বছর পর 11 টাকা হবে। যদি 2 বছরের হয় সেটা স্কোয়ার, অ্যামাউন্টের স্কোয়ার। 3 বছর হলে পাওয়ারে 3 পাওয়ারে 4 এটা হবে, পাওয়ারে 3 দুটোরই পাওয়ারে 3, আবার 4 বছর হলে পাওয়ারে 4। কিন্তু এখানে কত বছর বলেছে 7/3, মানে পুরো পারফেক্ট 2ও নয় পারফেক্ট 3ও নয়। তাহলে 7/3টাকে আমি ভেঙে নিই, 7/3টাকে ভেঙে নিলে কি হবে 3 দুগুণে 6, 2 পূর্ণ 1/3 বছরের জন্য। তাহলে প্রথম বছরে 10/3, দ্বিতীয় বছরেও 10%-এ 10 টাকাটা 11 টাকা হবে। 3 নম্বর বছরটাতে এবার কি করব, 3 নম্বর বছরটা আমার পুরো খাটছে না, 1/3 বছর খাটছে। তাহলে 10% মানে আমি কত জানি 1/10। এই 1/10-এর সঙ্গে যেটুকু সময় খাটছে সেই সময়টা গুণ করবে, তাহলে কি হবে 1/30। তাহলে 30 টাকাটা আমি বলতে পারি সেইটা 31 টাকা হবে। তাহলে প্রিন্সিপাল গুলো যোগ গুণ করলে কত আসবে, এটা 3 দিয়ে 3 10 10 10 হচ্ছে 3000। তার মানে কোনো টাকা 3000 টাকা হলে এটা কত হবে 11 11 121 ইন্টু 31। এই 121 আর 31 গুণ করলে এখানটা গুণটা করে দিচ্ছি, 121 আর 31 এক লাইনে গুণ করলে 1 1 1, এটা হচ্ছে 2 2 1 2 3 1 2 1 2 3 আর 2 হচ্ছে 5, 1 1 1 3 দুগুণে 6, 6 আর 1 7, এটা হচ্ছে 3 1 3, 3751 টাকা। তার মানে আমি বলতে পারি কোনো টাকা 3000 টাকা থাকলে সেটা 10% রেটে 3.5 বছরের জন্য 3.5 বছর পরে গিয়ে সেটা 3751 টাকা হবে। একটু মুছে নিই, 3751 টাকা হবে। তার মানে ইন্টারেস্ট কত টাকা 751 টাকা। আমার এখানে ইন্টারেস্ট কত টাকা বলেছে 1201.6, যেটা কার সঙ্গে সমান 751 সঙ্গে সমান হলে আমাকে প্রিন্সিপাল জানতে চেয়েছে, মানে কত 3000 টাকা। তাহলে এটা কাটাকুটি করলে এটা দশমিকটা তুলে দিলে এখানে একটা শূন্য কেটে গেল, এটা কাটলে 1251 7 দিয়ে গেলে এটা 7 দুগুণে 14 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা প্রথমে একবারে যাবে আর লাস্টে 6 আছে। এটা যেহেতু আর সব কটা আমার কি অ্যান্সার পূর্ণ সংখ্যায় আছে, কোনো দশমিকে অ্যান্সার নেই, তার মানে এই ভাগটা অবশ্যই কি হবে আমার মিলে যাবে। 7 দিয়ে ভাগ করলে 1251, ভালো করে দেখো এগুলো ভাগ যদি এমনি করতে যাই লিখে অনেক টাইম লেগে যাবে, 1201কে 6 দিকে ভাগ দিয়ে লিখে করতে গেলে অনেক টাইম লেগে যাবে। কিন্তু ভালো করে এটা খেয়াল করো 1201 আছে এখানে 6 আছে, তাহলে 1201 প্রথমটা 751 দিয়ে ভাগ করলে কত ডিজিট যাবে, একটাই ডিজিট যাবে, 2 এ করলে 14 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তাহলে ওটা 1 এ যাবে। তারপরে একটা সংখ্যা এখানে ভাগ মিলবে, তার মানে এটা কত হয়ে যাবে লাস্ট ডিজিট 6 আসতে হবে। তাহলে এটা কাটলে এটা 16 আসবে, 3 16 48, 4800, 4800 অ্যান্সার এটা। বুঝতে না পারলে বলো। নেক্সট দেখো পরের অঙ্ক। হুম, হ্যাঁ হ্যাঁ, দেখো পরের অঙ্ক দেখো, এক ব্যক্তি 2000 টাকা দুটি অংশে ভাগ করেছে, 1 বছরের জন্য ব্যাংকে রাখে। প্রথম ও দ্বিতীয় অংশ যথাক্রমে 10% আর 20% হারে সুদ দিলে মোটের ওপর সে 320 টাকা সুদ পায়। তাহলে প্রথম অংশ নির্ণয় করো। তাহলে দেখো 2000 টাকা রেখেছে, দুটো পার্টে রেখেছে, একটা 10%-এ একটা 20%-এ। তাহলে মোটের ওপর সুদ কত দিয়েছে 320 টাকা। এটা যদি আমি এক্স ধরে করি, এটা যারা বেসিকে যদি করি, বেসিক পদ্ধতিতে এটা এক্স ধরে যদি করে, প্রথমটা আমি এক্স রেখেছে, তারপরের পার্টটা আমি বলতে পারি 2000 টাকা মাইনাস এক্স অংশ, এটা একটা পার্টে রেখেছে, এটা একটা পার্টে রেখেছে বলতে পারি। প্রথমটা 10%-এ রাখলে তাহলে এর 10% 10/100 প্লাস এই যে পার্টটা আছে এই পার্টটা কত রেখেছে আর একটা পার্ট 20%-এ, তার মানে এর 20% সমান আমার আসবে 320 টাকা। এইটা বলেছে, কিন্তু এইভাবে করতে গেলে অনেকটা জটিল হয়ে যাবে। এই যদি আমি এক্স ধরে করি তাহলে এক্স ধরে করতে এটা অনেক জটিল হয়ে যাবে, কিন্তু এটা পার্সেন্টেজের অঙ্ক, কিন্তু এই পার্সেন্টেজের অঙ্ক যদি আমি অ্যালিগেশন অ্যাপ্লাই করি তাহলে এই অঙ্কটা অনেক সহজে এসে যাবে।
দেখতে পার্সেন্টেজ, কিন্তু ওরা যেভাবে ভাববে তার উল্টো পথেও ভাবা যায় বা উল্টো পথেও করা যায়, সেইটা তোমাকে ভাবতে হবে। কেউ একভাবে এইভাবে করবে, সে অনেকটা পরে গিয়ে অঙ্কটা মিলিয়ে আসবে। কিন্তু কেউ যদি 2000 টাকাটা একটা 10%, একটা 20% আর একটা 320 দিয়েছে, সেটা মোটের ওপর সুদ পেয়েছে, তাহলে অ্যালিগেশনের কি নিয়ম কি? এইটা একটা পার্সেন্টেজ 10%, আর একটা রেখেছে কত 20%, হ্যাঁ 20%। আর এই 320 টাকাটা কি? এই 2000 টোটাল টাকার উপর ইন্টারেস্ট। তাহলে 320 টাকাটা 2000-এর কত পার্সেন্টেজ আমি সেটা দেখে নেবো। অ্যালিগেশনের নিয়ম কি? এখানে একটা পার্সেন্টেজ, এখানে একটা পার্সেন্টেজ, তাদের কম্বাইন্ড পার্সেন্টেজ এখানে করলে যেটা আসবে সেটা আমার কোয়ান্টিটি রেশিওতে আসবে। যে কোনো অঙ্ক, পার্সেন্টেজ হোক, প্রফিট অ্যান্ড লস হোক, অ্যালিগেশনের নিয়ম কি? এই দুটোর কম্বাইন্ড ফিগারটা এখানে আসবে, তাদের যেটা বিয়োগ করে আসবে সেইটা আমার কি? আমার কোয়ান্টিটি রেশিওতে আসবে। করলে বুঝতে পারবে। দেখো 2000-এর ওপর 320 টাকা সুদ পেয়েছে, তাহলে এর কম্বাইন ইন্টারেস্টটা কত? 320 টাকাটা 320 বাই 2000 ইন্টু 100 করলে আমি পাবো। এই শূন্যগুলো কেটে দিলে 0, 2 দিয়ে কাটলে এটা 16% আমি বলতে পারি। তাহলে এবার অ্যালিগেশনটা অ্যাপ্লাই করি। 10 আর 6 কত? এটা 6, আর এটা 16 আর 20 তফাৎ কত? 4। তাহলে এদের কোয়ান্টিটি রেশিও, অ্যালিগেশনে সবসময় এগুলো কি আছে? কোয়ান্টিটি রেশিও আছে। তাহলে এটা কত আমি বলতে পারবো? রেশিওটা 2:3। কত টাকা ছিল? 2000 টাকা রেখেছিল, তাহলে প্রথম অংশ মানে এই দিকের পার্টটা, তাহলে 2000 বাই 5 ইন্টু 2 করলে আমি এটা পেয়ে যাব। 5 দিয়ে এটা কাটলে 400 সমান সমান এটা কত আসবে? 800 টাকা। তার মানে আমি বলতে পারবো এটা 800, এদিকে এটা 1200 টাকা। দেখো বুঝতে পারলে কি পারলে না বলো? এইটা হচ্ছে বেসিক নিয়ম, এই বেসিকটা মাথায় রাখতেই হবে, এই বেসিকটা রেখে তার উপর এটা অ্যাপ্লাই করতে হবে। নেক্সট অঙ্ক দেখো 3 নম্বরটা। কোন বৃহত্তম সংখ্যা 989 আর 1327 দিয়ে ভাগ করলে 5 ও 7 ভাগশেষ থাকবে? এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক। 989 আর 1327 কে ভাগ করলে 5 ও 7 ভাগশেষ থাকবে। কেন আমি অঙ্কটা দিয়েছি দেখো, অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক দেখতে। 989, এখান থেকে 5 বিয়োগ করলে আসে 984। 5 কেন বিয়োগ করবো এবার বলো? তার কারণ আমাকে কি ভাগ করলে ভাগটা মিলবে, তাহলে আমার এখানে 5 ভাগশেষ থাকবে আর একটাতে 7 ভাগশেষ থাকবে। তাহলে 5 ভাগশেষ থাকবে মানে 5 যদি আমি বিয়োগ করে দিই আর 1327-এর মধ্যে 7 ভাগশেষ থাকবে, তার মানে আমি যদি 7 বিয়োগ করে দিই তাদের মধ্যে আমি একটা কমন ফ্যাক্টর পাবো, যেটাকে দুটো দিয়ে ভাগ করলে মিলবে। তাই আমি 5টা এখানে বিয়োগ করব। 1327 থেকে আমি যদি 7 বিয়োগ করি কত আসবে? 1320 টাকা। 1320 টাকা। এবার কি এদের মধ্যে গসাগু করতে হবে, গসাগু করলে এটা আসবে। কিন্তু এই গসাগুটা আমি করব না, আমি সেই জন্যই অঙ্কটা দিয়েছি। অঙ্কটা তোমার গসাগু ছাড়া আমি কিভাবে করতে পারি বলো? ভাবো একটু, যে আমি তো গসাগু করলে তো পারবোই, গসাগু এই 1320 আর 984 সবাই গসাগুই করবে। কিন্তু পরীক্ষায় যখন টাইমটা শর্ট থাকবে তখন আর কি করে করবে? লাস্ট মুহূর্তে এখানে আর এনেই লাস্টে তুমি গিয়ে দেখেছো 80 নম্বর কোশ্চেনে এই অঙ্কটা আছে, তখন তুমি কি করবে বলো? তখন কি গসাগু করতে গেলে এদের মধ্যে ভোর হয়ে যায়। কি অ্যাপ্লাই করলে গসাগু ছাড়া এটাকে আমি তুমি তাড়াতাড়ি করতে পারবে বলো? আমাকে কি বলেছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে 5 আর 7 ভাগশেষ থাকবে? তার মানে 5 আর 7 এই ভাগশেষ দুটো বিয়োগ করলে এদের মধ্যে আমি কি কমন ফ্যাক্টর পাবো, যেটা গসাগুতে পাই আমি। তাহলে এইখানে তো সেই সংখ্যাটাই জানতে চেয়েছে, এই 4টে অপশন সেই গসাগুটাই আছে। তাহলে আমি যদি ডিভিজিবিলিটি চেক করে নিই, 36 মানে কত? 4 9 36, মানে যে সংখ্যাটাকে 9 দিয়েও যাবে 4 দিয়েও যাবে। একবার দেখো তো এইটা কি 9 দিয়ে যাবে, এটা কি 9 দিয়ে? 9 এর ডিভিজিবিলিটি রুলস কি? যে সংখ্যাগুলো যোগফল সাম অফ দা ডিজিট যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ যাবে। এর সাম অফ দা ডিজিট, প্রত্যেকটা সংখ্যার যোগফল কি 9 দিয়ে, প্রত্যেকটা সংখ্যাকে যোগ করলে আমি কি 9 দিয়ে ভাগ যাবে? দেখো এটা 9 যাবে, কিন্তু 8 আর 4 12, 9 দিয়ে যাবে না। তার মানে এই অপশনটা আমার হবে 28। 28 মানে কি? 4 7 কে 28, মানে 4 দিয়ে যেতে হবে আর 7 দিয়ে যেতে হবে। 4 দিয়ে ভাগ যায় এটা 84, এটা 20, অবশ্যই 4 দিয়ে যায়। 4 দিয়ে যাওয়ার নিয়ম কি? লাস্ট দুটো ডিজিট যদি আমার 4 দিয়ে যায় তাহলে পুরো সংখ্যাই 4 দিয়ে যাবে, তাহলে 4 দিয়ে যেতে পারে। আর 7 দিয়ে কি যাবে একবার দেখে নাও। 7 দিয়ে এটাকে করলে 7 1 7 আর 2 28, 4 7 কে 28, কিন্তু 4 করে থাকবে, 7 দিয়ে যাবে না। এরপরে 24 আছে আর 40 আছে। আচ্ছা 40টা দেখো লাস্টে শূন্য আছে, তার মানে অবশ্যই এখানেও শূন্য এখানেও শূন্য থাকতে হতো তবে ভাবতাম, তার মানে এটাও যাবে না। আর 24 এর নিয়ম কি? 3 8 24, যেটাকে 3 দিয়েও যাবে 8 দিয়েও যাবে।
বলো 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? 8 দিয়েটা পরে দেখে নিচ্ছি, আর 3টাকে দেখে নাও। 3টা হলে কি হবে, সাম অফ দ্য ডিজিট যদি 3 দিয়ে যায় তাহলে 9টা 3 দিয়ে যাবে, 8 আর 4 12, এটাও যোগ করলে 12টা 3 দিয়ে যায়, তাহলে এটা হবে এখানে 1320। 1320-র মধ্যে এটা 3 আর 2 5 আর 1 6, 6 3 দিয়ে যায়, তাহলে এটাও যাবে। আর 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, লাস্ট 3টে ডিজিট। আর 8 দিয়ে দেখার দরকারও পড়বে না, কেননা যেহেতু এই 3টে অপশন হবে না, তাহলে এই একটা অপশনই হবে। এই ডিভিজিবিলিটি রুলস চেক করে নিলে একবার, তাহলে আর আমাকে অপশনগুলো এলিমিনেট করে দিতে পারবো। ইংরাজি, জিকে এগুলো যেমন অপশন এলিমিনেট, ইংরাজি বা রিজনিং যেমন অপশন এলিমিনেট করে করা যায়, ম্যাথও কিছু কিছু ম্যাথ থাকবে সেগুলো অপশন এলিমিনেট করে করলে তাড়াতাড়ি হবে। তাহলে এই 4টে এগুলো বোঝালাম বলে একটু দেরি হলো, নাহলে আরো তাড়াতাড়ি যার খেলবে মাথা তাই সঙ্গে সঙ্গে করে ফেলতে পারবে এগুলো। 9 4 দিয়ে যাবে না, এটা 3 আর 8 দিয়ে যাবে। দেখিয়ে দিলাম 3 দিয়ে যাবে আর 8 দিয়ে। পরের অঙ্ক চলো। এটা একটা ভালো অঙ্ক। বলছে একটি বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে এ ই সি ডি সমান্তরাল এবং বি এ বাহুকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। যদি এ বি সি 85 ডিগ্রি এবং এফ এ, আচ্ছা আঁকি। একটা বৃত্তে বললে না, হ্যাঁ ওইখানে তোমার হচ্ছে সেই মুহূর্তেই তুমি যেটা বলে দেবে, তোমাদের 9 আর 4 দিয়ে দিতে, আমি তোমাকে একটা শর্ট ভিডিও করে পরে ভিডিও তোমাকে করে দিচ্ছি। আচ্ছা, তুমি আরো বলে কি হবে, ফেমাস হবে। যে রুলসটা আরো আছে আমি পরে ভিডিওতে দেখে নেবে। পরের ভিডিও তুমি বলে দিচ্ছ, পরের ভিডিও বলবো না, শর্ট একটা ভিডিও হ্যাঁ ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে ধরো একটা শর্ট ভিডিও দেখে বুঝতে পেরেছি। হ্যাঁ ওঠে। হ্যাঁ, যে আরো অন্য জায়গায় এটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললো যে পরের ভিডিওতে দেখে নেবে। হ্যাঁ ঠিক আছে। দেখো শুরু করছি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, একটি বৃত্তে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে এই সমান্তরাল সিডি এবং বি। আচ্ছা আগে বৃত্তস্থ চতুর্ভুজটা আগে আঁকি। এটা একটা বৃত্ত, বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে? বৃত্তের ভেতরে চতুর্ভুজ। বৃত্তের ভেতরে চতুর্ভুজ, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই সমান্তরাল সিডি। আচ্ছা এ বি সিডিটা, তাহলে এইটা যদি আমার এ হয়, এটা আমার বি, এটা সি, আর এটা ডি। এই সমান্তরাল সিডি, এই সমান্তরাল সিডি, তার মানে এইখান থেকে একটা রেখা গেছে যেটা এই সিডির সঙ্গে প্যারালাল। তার মানে আমি এটাকে এইভাবে ডিনোট করছি, এটা সমান্তরাল। বি এ বাহুকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বি এ বাহু কোনটা? এই বাহুটাকে এইরকম এফ বিন্দু পর্যন্ত বাড়ানো হয়েছে। বলছে যে তারপর যদি এ বি সি 85 ডিগ্রি হয়, এ বি সি 85 ডিগ্রি, মানে এই কোণটা আমার 85 ডিগ্রি। এফ এ ই 24 ডিগ্রি হয়, এফ এ ই মানে এই কোণটা 24 ডিগ্রি। এফ এ ই 24 ডিগ্রি হয়। আর বি সি ডির মান কত? বি সি ডি কোথায় গেল? এইখানে এ ইটা লেখা হয়। বি সি ডির মান কত? বি সি ডি এই কোণটা, ভালো একটা অঙ্ক। এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে। এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার মধ্যে বি এ বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করা হয়েছে, আর এ কে ই আর সিডি যেটা বলেছে প্যারালাল দুজনে। তাহলে এ বি সি 85 ডিগ্রি, এই কোণটা 85 ডিগ্রি হলে, এই কোণটা 24 ডিগ্রি হলে, কোণ বি সি ডির মান কত? এই কোণটার মান কত? এটা প্রিভিয়াস ইয়ারে সিজিএল এ আসা একটা অঙ্ক, 2024 বা 25 সিজিএল এ আসা এটা অঙ্কটা, খুব ভালো একটা অঙ্ক। যাই অঙ্কটা যারা ইউটিউবে ভিডিওটা দেখবে তারা অঙ্কটা পজ করে নিজে আগে করার চেষ্টা করবে। অঙ্কটা যথেষ্ট ভালো আর কনসেপ্টের অঙ্ক। অঙ্কটাকে পজ করে নিজের আগে করবে বা ভাবার চেষ্টা করবে, তারপর করবে, তারপর আমার সলিউশনটা দেখবে। একটুখানি দেখো, তারপর আমি বলছি।
আরেকবার আমি অঙ্কটা বোঝাচ্ছি। একটা বৃত্ত দিয়েছে, বৃত্তের মধ্যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, বি এ বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করেছে আর এই কে সমান্তরাল করেছে সিডির সঙ্গে, তাহলে এই কোণটার মান কত? তাহলে একটা কথা জিনিস ভাবো, এই যে একটা প্যারালাল লাইন এর সঙ্গে আর এইটা স্ট্রেট লাইন, এর প্রপার্টিসটা কি আছে? যখন কোনো একটা লাইন এটা হয় তাহলে তখন এই যে কোণের মানটা কোথায় গেল, এই কোণের মান কি হয়? এগুলো আমার পরস্পর ইকুয়াল হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, বৃত্তস্থ চতুর্ভুজের প্রপার্টিসটার নিয়মটা কি আছে, যে বিপরীত কোণের যোগফল সর্বদা আমার 180 ডিগ্রি হবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল আমার সর্বদা 180 হবে। তার মানে এই কোণটার যোগফল সর্বদা আমার 180 ডিগ্রি, এই কোণটার যোগফল সর্বদা আমার 180 ডিগ্রি। তাহলে এইটা 85 হলে এইটা কত? 8 আর 9 95। এইটা যদি 85 হয় তাহলে এইটা আমার 95। আর এইটা যদি 95 হয় তাহলে এইটার সঙ্গে এটা কি সমান্তরাল, এইটা 95, তাহলে এই কোণটা 95 হলে আমি কি বলেছিলাম, আর এইখানে এই কোণটা কি হয় আমার ইকুয়াল হয় সবসময়। তাহলে এই কোণটা যদি ইকুয়াল হয় আর এই কোণটার সঙ্গে আমার এই কোণটা ইকুয়াল, তাহলে এইটা 95 হলে অবশ্যই আমার এইটা 95। বুঝতে পারলে কি বলো? এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা 85 হলে এটা অবশ্যই 95। এই দুটো প্যারালাল, এইটা প্যারালালের মাঝখানে লম্বা লাইন, তাহলে এইটা 95 হলে অবশ্যই কি হবে আমার এইটা 95 হবে। আর এইটা যদি 95 পেয়ে যাই তাহলে এই কোণটা আমি অবশ্যই বলতে পারবো, কেননা এইটা কি আমার স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন সবসময় 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে এইটা 24, এটা 95, তাহলে এইটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস, আচ্ছা এটা আমি লিখছি এখানটা তবে বুঝতে সুবিধা হবে, এ বি এ ডি, কোণ বি এ ডি কত হবে? 180 মাইনাস 24 মাইনাস 95, তার মানে 180 মাইনাস 5 আর 4 এটা 9, এটা 9 আর 2 11, তাহলে এটা হচ্ছে 9, এটা একে হচ্ছে 60 আর 20, এটা হচ্ছে 60, 61 ডিগ্রি। তার মানে এই কোণটা আমার 61 ডিগ্রি। এই কোণটা যদি 61 হয়, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এইটা কি হবে? দুটো কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি, তাহলে এইটা কি হবে আমার 180 মাইনাস 61,119। বা এটাও বলতে পারতাম, এটা যেহেতু চতুর্ভুজ, এটা যেহেতু স্ট্রেট লাইন, তাহলে এই কোণের মানটা এই বিপরীত এই যে বর্ধিষ্ঠ যে কোণটা আছে 95 আর 24-এর যোগফল, এটাও বলতে পারতাম আমি 119। দেখো বুঝতে পারলে কি পারলে না বলো, কোথাও অসুবিধা থাকলে ভিডিওটা পজ করে এই জায়গাটা আরেকবার দেখবে, যদি বুঝতে অসুবিধা হয়। কথাগুলো ইউটিউবে রেকর্ডে, এটা সুবিধা ক্লাসে একটা, যে তুমি আবার ব্যাকে 10 সেকেন্ড বাইরে গিয়ে আবার দেখতে পারবে। এটা নেক্সট করাচ্ছি। তারপর দেখো, চারটে সংখ্যা যথাক্রমে 16, 10, 9, 17 অনুপাতে আছে। যদি এই চারটে সংখ্যার যোগফল এত হয়, খুব সহজ একটা অঙ্ক, তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল কত হবে বলো? চারটে সংখ্যা অনুপাত দিয়ে দিয়েছে, যদি চারটে সংখ্যার যোগফল এত হয় তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল কত? ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে, এটা 6, 2, 9, 2 এই দুটোকে এই অনুপাতগুলো দিয়ে যোগ করবে, করে 16 প্লাস 9 প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল দিয়ে গুণ করতে বলেছে, তার মানে এই 16 আর 9 এর যোগফল দিয়ে গুণ করবে, তাহলে আমি পাবো। কিন্তু 16 আর 9 দিয়ে মানে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে তো ভাগ যাচ্ছে, কোনো অ্যাপ্রক্সিমেশন জানতে চাই না। তাহলে 16 আর 9 দিয়ে গুণ করবে, তার মানে কত? 25 দিয়ে গুণ করবে, তার মানে সেই সংখ্যাটাকে কি 25 দিয়ে গুণ যেতে হবে। তাহলে 25 দিয়ে গুণ যেতে গেলে তাহলে অবশ্যই আমার এইটা এই সংখ্যাটাই আমার যাবে। এইটাও 25 দিয়ে যায় না, এটাও 25 দিয়ে যায় না, এটাও যায় না, এটা যায় না। এর কোনো অপশন গুলো আমার নিজে থেকে এডিট করা না, ঠিক আছে? এগুলো সব আমার এসএসসি থেকে কোশ্চেন গুলো তোলা, সব এসএসসি কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে, একটা কোশ্চেনও এডিট করে না অপশন গুলো। শুধুমাত্র এসএসসি মাইন্ড গেমটা এইখানেই খেলবে, যে কেউ এগুলো কোষে বার করবে আর কেউ এটা দেখে মারবে, তফাৎটা শুধু এইখানে হয়ে যাবে। আবার এখন থেকে 15 মিনিটের তফাৎ দিয়ে দিয়েছে, তোমার 15 মিনিটে প্রত্যেকটা এসএসসি সেকশন, সিজিএল এর নোটিফিকেশন দেয় না, খুব শীঘ্রই এসে যাবে, কিন্তু ওখানে সব 15 মিনিট করে ব্যাংকের মতো সেকশন দিয়ে দিয়েছে। আগে যেমন ব্যাংকে ছিল 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে ম্যাথ, রিজনিং, ইংলিশ করতে হতো, এখন এবার এসএসসি তে দিয়ে দিয়েছে সেম প্যাটার্ন, 15 মিনিট 15 মিনিট 15 মিনিট 15 মিনিট চার। ইংলিশ, জিকে, রিজনিংটা একটু অসুবিধা হবে, কিন্তু ম্যাথে খুবই অসুবিধা হবে। 15 মিনিটে 25টা ম্যাথ করা টাফ হবে। জানি না এসএসসি কিভাবে ম্যাথ সাজাবে এবারে,
কিন্তু 25 যদি সেম প্যাটার্ন রাখে যেগুলো চলে আসছে, সেটা 15 মিনিটে করা খুবই টাফ হয়ে যাবে। আর তখন তোমাকে এভাবেই মারতে হবে, 16 আর 9 25, 25 দিয়ে এটা যায় এটা, তখন এইভাবেই তোমাকে, কারণ এটা যাবে না, এটা যাবে না, এটা যাবে না, কোষে যে বার করতে গেলে তাকে আবার পরের টেনে আসতে হবে। দেখো এটা কি বলেছে, কত পরিমাণ মূলধন বার্ষিক 4% সরল সুদের হারে 5 বছরে সুদে আসলে 720 টাকা হয়। 5 বছর সুদে আসলে, এইটাও দেখো সিম্পল ইন্টারেস্ট সূত্র ফেললে PTR বাই 100 সমান যেটা পাই সেটা কি আমার ইন্টারেস্ট। রেটটা কত 4%, বছরটা কত 5 বছর। আচ্ছা এখানে ইন্টারেস্ট পাবো, আর এখানে আমার আসল দিয়েছে, আসল দিয়েছে মানে তাহলে আমি এটা করতে হবে, দাঁড়াও, আসল দিয়েছে তাহলে, আচ্ছা রেটটাও তো আমাকে বাড়াতে হবে। আচ্ছা এটা ইন্টারেস্টটা পেলে সেই ইন্টারেস্টটা, আচ্ছা আমি এইভাবে, আচ্ছা এটা তো আমার, এটা তো সিম্পল ইন্টারেস্টের সুদ, তো যদি সূত্রটা না করি এখান থেকে ইন্টারেস্ট পাবো, সেই ইন্টারেস্টটা প্রিন্সিপালের সঙ্গে আবার যোগ করে এই 720 সঙ্গে সমান করতে হবে, করে প্রিন্সিপালটা বার করতে হবে, জটিল হবে। কিন্তু ভাই 5 বছরে 4% সরল সুদের হার, তার মানে কি, তার মানে কোনো 100 টাকা যদি আমি সেটা রাখি, তাহলে সেটা 5 × 4 20 টাকা, আমি 20 টাকা পাবো। 4%-এ 5 বছরে কত 20 টাকা পাবো যদি 100 টাকা থাকে। আর আমাকে কি বলেছে 720 টাকা আমার কি সুদে আসলে, সুদে আসলে 720 টাকা। তার মানে এই 720 টাকাটা আমার কতর সঙ্গে সমান, 100 + 20, 120 সঙ্গে সমান কত পরিমাণ মূলধন। তাহলে প্রিন্সিপাল জানতে চেয়েছে, তাহলে 100 কত হবে, এটা 600 টাকা। অথবা কেউ এগুলো মুখে মুখেও করা যাবে, 4 × 5 = 20 টাকা, আর 100 টাকা, 100 টাকা প্রিন্সিপাল হলে 120 টাকা হচ্ছে আমার সুদ আর আসল মিলিয়ে, তাহলে 120 72টা কত গুণ, 6 গুণ, তাহলে 100টাও 6 গুণ হবে, অপশন ডিটা। নেক্সট দেখো, যে কোনো অঙ্কই যখন করবে তখন অঙ্কটা আমার মিলে গেল, হ্যাঁ ঠিক আছে, টেস্ট যখন দেবো, টেস্ট দিচ্ছি, টেস্ট অঙ্ক তো আমার মিলে গেল, কিন্তু যে টাইমটা লাগলো, একটা 2 মিনিট লাগুক, 1.5 মিনিট লাগুক, 3 মিনিট লাগুক, সেটা কি আর 10 সেকেন্ড 20 সেকেন্ড কমাতে পারবো না? যে ভাবনাটা আমি ভেবেছি সেই ভাবনার বাইরে কি আর কোনোভাবে ভাবা যাবে না? অন্য কোনো জায়গায় একটু আধটুও কি আমি কমাতে পারবো না? এই ভাবনাগুলো ভাববে, এই ভাবনাগুলো যত ভাববে তত তোমার মাথার ক্যালকুলেশন গুলো কমতে থাকবে। আচ্ছা আমি যদি করেছো, করার পরেও ক্যালকুলেশনটা আমি এইভাবে করেছি, আচ্ছা ক্যালকুলেশনটাকে কি আমি অন্য কিছু করতে পারতাম না? ক্যালকুলেশন কিন্তু অনেকটা সময় কমায়। শর্ট ট্রিক্স পরীক্ষা হলে মাথায় থাকবে না, আমি জানি শর্ট ট্রিক্স তুমি মনে রাখ, শর্ট ট্রিক্সের কম সময় নাবে, কিন্তু শর্ট ট্রিক্স মাথায় পরীক্ষা হলে থাকে না, একদম বাস্তব কথা। পরীক্ষার ওই প্রেসারে শর্ট ট্রিক্স থাকে না, কিন্তু বেসিকেই হবে, বেসিকে করলেও মাঝে, কিন্তু ক্যালকুলেশন স্পিডটাকে আমি কিন্তু বাড়াতে পারি। আর ক্যালকুলেশন ক্যালকুলেশন অনেক ভাবে করা যায়, ক্যালকুলেশন অনেক ভাবে করা যায়। কেউ যদি ব্যাংকে সিম্পলিফিকেশন প্র্যাকটিস করে, যে 15টা 10টা সিম্পলিফিকেশন ওখানে 5 মিনিটে করতে হয়, করলে তবে বাকি সময়ের সঙ্গে অঙ্ক ম্যানেজ করা যায়। ওই যে সিম্পলিফিকেশন প্র্যাকটিস, ওই যে টাইম ম্যানেজমেন্ট, ওই প্র্যাকটিসটা করলে তার ক্যালকুলেশন স্পিড তত বাড়বে। আর ক্যালকুলেশন স্পিড যার বেশি থাকবে সে কিন্তু বেসিকে করেও করতে পারবে। বেসিক মানে একদম আমি বেসিক বলছি না, কিন্তু মোটামুটি একটা করলে তো বুঝতে পারছো, মোটামুটি একটা, যে এইগুলো কিন্তু বেসিক নয়, এইগুলো কিন্তু ঠিকঠাকই, যে 4 × 5 = 20 টাকা হলে 100 টাকা 120 টাকা হয়, তাহলে 120টা 720 টাকা সমান হলে 100 কত হবে, এইগুলো ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক করি। অঙ্ক করতে করতে বুঝে যাবে, আমার সাথে থাকতে থাকতে অঙ্ক করতে করতে বুঝে যাবে যে কোন লাইনে করলে আমি ল্যাব গুলোকে এগোতে পারবো, যে কোন কোন জায়গা আমায় ধরতে হবে, কোন কোন জায়গা আমায় ছাড়তে হবে, কিভাবে অঙ্ক ধরতে হবে। অঙ্ক তুমিও পারছো, এরাও পারছে, কিন্তু সিলেকশন তুমি পাচ্ছ না, ওরা পাচ্ছে, তার মানে কি তোমার ভাবনা আর ওদের ভাবনার মধ্যে তফাৎ আছে। সেই ভাবনাগুলোকে চেঞ্জ করতে হবে, এই ভাবনাগুলো প্র্যাকটিস করতে 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 করতে, আর কাউকে একজনকে পড়াতে হবে, কাউকে একজনকে ভাবাতে হবে। তুমি ভাবছো, সেই ভাবনাটা এমন একজনের সঙ্গে শেয়ার করবে যে সেই তোমার ভাবনাটাকেই চেঞ্জ করে, মডিফাই করে, যে আরো কিভাবে অন্য ভাবা যায় সেটাকে ভাবাবে তোমার। দেখো, স্বাভাবিক গতিবেগের 5/7 অংশে হাঁটলে মনীষ 20 মিনিট দেরিতে পৌঁছয়, তার বাড়ি থেকে অফিস পৌঁছতে স্বাভাবিক সময় লাগে কত? তাহলে গতিবেগের বলেছে স্বাভাবিক গতিবেগের 5/7 অংশে, দেখতে অসুবিধা হচ্ছে, এইখানটাই লিখছি, স্বাভাবিক গতিবেগের 5/7 অংশে হাঁটলে, স্বাভাবিক গতিবেগটা যদি তার মানে 7 হয়, তার 5-এ হাঁটছে, এটা বলতে পারি।
আর এটা হচ্ছে তার কত স্পিড রেশিও, আর তাহলে স্পিড রেশিও এটা হলে টাইম রেশিও কত হবে? স্পিড রেশিওর উল্টো হয় টাইম রেশিও, স্পিড রেশিওর উল্টো হয় টাইম রেশিও। এবার কেন হয় যদি জিজ্ঞাসা করো তাহলে আমাকে ভাঙে ভেঙে বলতে হবে। আমার টাইম এন্ড ডিস্টেন্সের চ্যাপ্টার করিয়েছি, সেইখানে তুমি বলতে পারবে, আমি তো ও বলে দিচ্ছি। যদি ডিস্টেন্সটা 35 হয়, সে 7 স্পিডে গেলে সে কতই পৌঁছতো? 5 মিনিটে। আর এই 35 ডিস্টেন্সটাই যদি সে 5 স্পিডে যেত, সে কতক্ষণে পৌঁছতো? 7-এ। তাহলে আমি বলতে পারি এখানে দেখো যে 5-এ গেলে 7-এ পৌঁছে, 7-এ গেলে 5, তার মানে তার এইটা যদি তার স্পিড রেশিও হয় আর টাইম রেশিওটা দেখো ঠিক তার উল্টো হচ্ছে না? এইখান থেকেই কনসেপ্ট গুলো এসছে। 5:7, তাহলে টাইম রেশিও যদি 5:7 হয়, তাহলে এখানে টাইম কত বেশি রাখলো? 2। এই 2 সমান কত? 20 মিনিট। 2 সমান যদি 20 মিনিট হয়, তাহলে 5 সমান কত? 50 মিনিট। আমাকে এটাই জানতে চেয়েছে যে স্বাভাবিক সময় কত লাগবে? 50 মিনিট। হলো, নেক্সট অঙ্ক যাই। একটি টেবিলে চিহ্নিত মূল্য 397 টাকা, যা ক্রয় মূল্যের চেয়ে 28% বেশি, এবং লাভ যদি 3% হয়, তাহলে দ্রব্যটি ছাড় নির্ণয় করো। এটা এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ক্যালকুলেশনটা খালি একবার দেখো। একটি টেবিলে চিহ্নিত মূল্য 397 টাকা, এত সুন্দর ফিগার দিয়েছে। চিহ্নিত মূল্য মানে কত? মার্কেট প্রাইস। ক্রয় মূল্যের চেয়ে চিহ্নিত মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে 28% বেশি, তার মানে সিপি বার করতে গেলে এইটা আমার কতর সঙ্গে সমান? 128-এর সঙ্গে সমান হলে ইন্টু 100 করলে আমি কি পাবো? সিপি পাবো। 397 টাকা মার্কেট প্রাইস, 128টা 28% ক্রয় মূল্যের চেয়ে বেশি রেখেছে, তার মানে 100 টাকা যদি সিপি হয়, 128 টাকা আমার মার্কেট প্রাইস, তাহলে 397 টাকাটা 128-এর সঙ্গে সমান হলে তাহলে 100 কত হবে? এটা করলে আমি ক্রয় মূল্য পাবো। এবার আর কি দিয়েছে? লাভ যদি 3% হয়, প্রফিটটা বলেছে 3%, তাহলে দ্রব্যটি ছাড় কত? ডিসকাউন্ট বার করতে দিয়েছে। এবার 397 এমন একটা ফিগার আর 128 এমন একটা ফিগার, এটা কোনোদিন ভাগ যাবে না। তাহলে সিপি বার করতে গেলে এখান থেকে পয়েন্টে এসে যাবে, সেই পয়েন্টটাকে প্রফিট 3% বলেছিল, তার মানে এইটার উপর আবার 103/100 চাপালে আমার আসবে তখন এসপি, মানে সেলিং প্রাইস। সেই সেলিং প্রাইস থেকে এইটা মার্কেট প্রাইস, 397টা আমার মার্কেট প্রাইস, সেই সেলিং প্রাইস থেকে মার্কেট প্রাইস বিয়োগ করে পার্সেন্টেজ বার করতে হবে, তাহলে আমি দ্রব্যটির ছাড় বার করতে পারবো। বলো এটা কি পসিবল পরীক্ষার হলে এইভাবে অঙ্কটা করে আসা? আগে বলো। 397-কে 128 দিয়ে ভাগ করে, যদি এইভাবে কেউ, এটা হচ্ছে বেসিক, এটা অবশ্যই তাকে জানতে হবে। এবার 397-কে 128 দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করলে আমি সিপি পাবো, এই সিপির ওপর 3% প্রফিট চাপালে আমি পাবো সেলিং প্রাইস। সেলিং প্রাইস যেটা আসবে সেখান থেকে এই মার্কেট প্রাইসের ডিফারেন্স করলে আছে আমার ডিসকাউন্টের অ্যামাউন্ট, সেই ডিসকাউন্টের অ্যামাউন্টটা এবার মার্কেট প্রাইসের ওপর পার্সেন্টেজ বার করতে হবে, তবে আমি ডিসকাউন্টের পার্সেন্টেজ বার করতে পারবো। বলো এটা আর অন্য কিভাবে করা যাবে? এইভাবে যদি আমি ভাবি তাহলে আর পরীক্ষায় অঙ্ক আমার করে আসতে হবে। এটাকে অন্য আর কিভাবে ভাবা যেতে পারে? একদম সিম্পল ভাবো। ছাড়ের পার্সেন্টেজ জানতে চেয়েছে, আমি এই দিকটা করাচ্ছি। আমাকে বলেছে ক্রয় মূল্যের চেয়ে 28% বেশি, সিপি যদি আমার 100 হয়, তাহলে মার্কেট প্রাইস কত? 128। লাভ কত? 3%। লাভ যদি 3% হয়, তাহলে এসপি কত? 103। হ্যাঁ কি না বলো? লাভ আমার 103, হ্যাঁ কি না? তাহলে ডিসকাউন্ট কত? বলো ডিসকাউন্ট কত? এসপি থেকে এমপি বিয়োগ ডিসকাউন্ট 25, হ্যাঁ কি না? 128 থেকে 103 বিয়োগ করলে কত? আমার ডিসকাউন্ট 25, তাহলে কত পার্সেন্টেজ ডিসকাউন্ট? 25 বাই মার্কেট প্রাইস। ডিসকাউন্ট কার উপর ক্যালকুলেশন হয়? মার্কেট প্রাইসের উপর। তাহলে 25/128 ইন্টু 100 করলে আমি কি ডিসকাউন্টের পার্সেন্টেজ পাবো? এই 25, 128, এটা একটা। আর এইখানে যে অপশন গুলো আছে সবকটা কিন্তু 18, 19, 21, 16 সব ক্লোজ অপশন আর পয়েন্টে আছে। আমি যদি 25-কে 128 দিয়ে ভাগ করি, তাহলে এটা 5-25 125 বলতে পারবো। 5-25 125 হওয়ার পর কি হবে? একটুখানি বেশি থাকবে,
আর এই যে 5 দিয়ে আমি যদি 100কে 5 দিয়ে আমি যদি 100কে ভাগ করি 20 হয়, 20 থেকে কি হবে একটুখানি সংখ্যাটা কম হবে। কেন হবে? এখানে 5 শুধু নেই, 5-এর পর একটুখানি সংখ্যা 1 2 এরকম জাস্ট সামথিং কিছু একটা সংখ্যা আছে, সেই সেই 1 2 হওয়ার জন্য এটাকে যখন আমি 100 দিয়ে ভাগ করবো 20 থেকে একটুখানি কম হবে। এবার অপশন গুলো দেখো, অপশন গুলোতে কি আছে 20 থেকে একটুখানি কম, তাহলে 18, এখানে 19.53, এটার হাইলি চান্স এটাই হবে। 18টা হবে না কারণ এটা অনেকটা কমে যাচ্ছে, 21 হবে না 20-র বেশি হয়ে যাচ্ছে, আর 16 তো অনেক কম হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে 19.53%। এইভাবে করলে তাহলে আমার এই আর এত বড় ঝামেলার জিনিসটা আমাকে আর পোয়াতে হলো না। বোঝা গেল? যখনই প্রফিট অ্যান্ড লস সবাই পারবে, সবাই পারবে, সেই জন্যই এনটিপিসি তে এইরকম ক্যালকুলেটিভ দিয়ে দিয়েছে। সবাই বলছে অঙ্ক টাফ এসছে, টাফ নয়, অঙ্কগুলো খুব ক্যালকুলেটিভ অঙ্ক দিয়েছে। তাহলে ক্যালকুলেটিভ অঙ্ক আমি যদি এইটাকে ছেড়ে দিই, আমাকে কি জানতে চেয়েছে দ্রব্যের ছাড় নির্ণয় করো। যখনই এই ছাড় নির্ণয় করতে দেবে তাহলে আমি এইভাবে বার করতে পারি, আমার তো এই টাকাগুলোকে ধরারই দরকার নেই, এই যে 397 ওই ফিগারটাকে আমার ধরারই দরকার নেই, এইটা ওইভাবে করবো। 397 এই টাকাটাকে আসতো, কখন আসতো? এইটা 28টা 4-এর গুণিতক, যদি এটা 4-এর গুণিতক 400 এরকম 4 আর 7-এর বা 28-এর গুণিতক এরকম কিছু একটা সংখ্যা দিয়ে তাহলে আসতো। এইভাবে করবে তাড়াতাড়ি হবে। নেক্সট দেখো, একজন ব্যক্তি একই মূল্যে দুটি দ্রব্য বিক্রয় করে যাদের বিক্রয় মূল্য 8,400 টাকা করে। যদি প্রথম দ্রব্যটিতে 12.5% ক্ষতি হয় তাহলে দ্বিতীয় দ্রব্যটি কত শতাংশ লাভে বিক্রি করলে মোটের ওপর তার লাভ ক্ষতি কিছুই হবে না। দুটো দ্রব্য বিক্রয় করেছে বলেছে 8,400 টাকা করে, মানে দুটোরই কি আমার সেলিং প্রাইস সমান। এবারে যদি প্রথম দ্রব্যটি 12.5% ক্ষতি হয়, মানে একটা দ্রব্য বিক্রি করেছে 12.5% ক্ষতি হয়েছে, দ্বিতীয় দ্রব্যটা কত পার্সেন্ট লাভে বিক্রি করলে, তাহলে অবশ্যই লাভে বিক্রি করতে হবে, কেননা মোটের ওপর লাভ বা ক্ষতি তার কিছুই হবে না বলেছে। যদি বেসিকে করো কিভাবে করবে আর আগে দেখিয়ে দিই। একজন ব্যক্তি দুটি দ্রব্য বিক্রি করেছে যাদের বিক্রয় মূল্য 8,400 টাকা করে, তাহলে একটা 12.5% ক্ষতি আর একটা কত করলে, তাহলে 8,400 টাকা বিক্রি করেছে, 8,400 টাকা কি আমার বিক্রয় মূল্য, এটা কি 12.5% ক্ষতিতে, 12.5% মানে আমরা সবাই জানি 1/8, এটা এইগুলো যেন আর বলতে না হয়, 1/8 এগুলো মুখস্থ রাখবে। 12.5% মানে 1/8, তার মানে কোনো জিনিস আমার যদি 7-এ এটা বিক্রি হলে, এটা বিক্রয় মূল্য, তাহলে 7-এ হলে তাহলে 8-এ কি পাবো আমি ক্রয় মূল্য পাবো। এটা 7-এর সঙ্গে সমান হলে 8-এ কত পাবো, এটা আমরা ক্রয় মূল্য পাবো। এইটা প্লাস আর একটা 8,400 বিক্রি করেছে, এটা কি বলেছে কত শতাংশ লাভে বিক্রি করলো, কত শতাংশ লাভে বিক্রি করলে আমি ধরে নিচ্ছি লাভটা আমার X% বিক্রি করেছে, তাহলে এই নিচের সংখ্যাটা কত হবে 100 প্লাস এক্স ইন্টু 100 সমান আমি কি পাবো 8,400 ইন্টু 2 16,800, কেননা নো প্রফিট নো লস বলেছে। 8,400 টাকাটা 7-এর সঙ্গে সমান হলে 8-এ কত, এটা একটা কস্ট প্রাইস পেলাম। এইখানে 8,400টা 100 প্লাস এক্স এর সঙ্গে সমান হলে 100 কত, এটা একটা কস্ট প্রাইস পেলাম। এই দুটো কস্ট প্রাইসের যোগফলই তো আমার নো প্রফিট নো লস বলেছে, লাভ ক্ষতি কিছুই হবে না, তাহলে কি 16,800 আসবে। দেখো এইটা হচ্ছে বেসিক, এইভাবে করলে মিলে যাবে, কিন্তু পরীক্ষাতে আর চাকরিটা আর ধরতে হবে না। অন্যভাবে আমি যদি করি 12.5% ক্ষতি করেছে, ভালো করে বোঝো, বিক্রয় মূল্যটা আমার সেম বলেছে, তাহলে 12.5% ক্ষতি, 12.5% মানে আমি লিখে দিয়েছি 1/8, তার মানে কোনো জিনিসের দাম 8 টাকা হলে সিপি যদি 8 টাকা হয় বিক্রি করেছে কততে 7 টাকা, ঠিক আছে। 12.5% ক্ষতি মানে কোনো জিনিস 8 টাকা হলে সেটা বিক্রি করেছে 7-এ। আর একটা বলেছে কত পার্সেন্ট লাভে বলে দেয়নি, তার মানে কিন্তু বিক্রয় মূল্যটা তো সেম, তার মানে এটা যদি 7 হয় তাহলে এটাও কি হবে আমার 7, তাহলে এইটা টোটাল বিক্রয় মূল্য কত 14, আর নো প্রফিট নো লস, তার মানে এটা বিক্রয় মূল্য 14 হলে কস্ট প্রাইস আমার 14 হবে, তাহলে কস্ট প্রাইস 14 হলে এটা কত হবে, এটা 6 হবে। তাহলে 6 টাকার জিনিসটা আমার 7-এ বিক্রি হয়েছে বলতে পারি, 6 টাকার জিনিসটা 7-এ বিক্রি হয়েছে মানে 1/6, মানে 1 টাকা লাভ হয়েছে 6-এর ওপর দিয়ে, তাহলে কত পার্সেন্টেজ 1/6 মানে 16.67%। এইটা বোঝা গেল কি গেল না বলো? সব সময় এই মেথডেই করবে এটা, কেননা এইটা এইভাবে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে এগুলো।
8 টাকা জিনিসটা 7-এ বিক্রি হয়েছে, বিক্রয় মূল্য সেম বলেছে, বিক্রয় মূল্য সেম মানে এটা 7 হলে এটাও 7, তাহলে এটা 14 বিক্রয় মূল্য, তাহলে এখানে নো প্রফিট নো লস, তার মানে এসপি যা হবে আমার সিপি তাই হবে। তাহলে সিপি যদি এখানে 14 হয়, এটা 8 হলে আর একটা সিপি কত হবে 6, তাহলে 6-এর জিনিসটা আমি বলতে পারি 7-এ বিক্রি হয়েছে। কত লাভে বেরোছে? 1/6 মানে 16.67% লাভে বিক্রি করেছে। 10টা হলো। নেক্সট দেখো 11, আবার একটা জিওমেট্রি আছে, এটাও সিজিএল এর অঙ্ক। ও হলো বৃত্তের কেন্দ্র, ও হলো বৃত্তের কেন্দ্র যদি এ ও বি এবং ও এ সি কোণ দুটির মান সমান হয়। আচ্ছা এইখানেই আমি অঙ্কটা করা আছে, আঁকাটা এখানেই করা আছে। ও হলো বৃত্তের কেন্দ্র যদি এ ও বি এবং ও এ সি দুটির মান যথাক্রমে এত এত হয় তবে বিএসি মান। আচ্ছা তাহলে এ ও বির মান কত? 160। এ ও বি এইটা আমার 160, এটা যদি 160 হয়, আর একটা কি নাম মান দিয়ে দিয়েছে ও এ সি কোণ দুটির মান ও এ সির মান 50। ও এ সি এই কোণটার মান আমাকে বলে দিয়েছে 50। জানতে কি চেয়েছে? বি এ সির মান কত, যা এটা বি এ সি হয়ে যায়। আচ্ছা বি এ সির মানই তাই বার করি, এটা এ বি সি করলাম, বি এ সির মান কত, তার মানে এই কোণটার মান কত আমি জানতে চেয়েছি, এই কোণটার মান কত হবে জানতে চাই। তাহলে কিভাবে হবে ভাবো, একটুখানি ভাবো তারপর বলো। আচ্ছা আমি বলছি, এই যে ত্রিভুজটা আছে এইটা কি আমার, এই যে বাহুটা গেছে আর এইখানে ও কেন্দ্র থেকে এই যে বাহুটা গেছে এইটা কি আমার। আচ্ছা এটা একটু সাইডে হয়ে গেলে দেখতে অসুবিধা হবে। এইখান থেকে এই যে বাহুটা সোজা এসেছে আর ও কেন্দ্র থেকে এই যে বাহুটা গেছে, এই দুটো কি আমার রেডিয়াস। যদি রেডিয়াস হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি আমার ইকুয়াল। যদি এই দুটো বাহু ইকুয়াল হয় তাহলে এই ত্রিভুজের বিপরীত কোণ দুটো আমার পরস্পর ইকুয়াল হবে। এই দুটো একটা ত্রিভুজের এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের তাহলে কি দুটো বাহু যদি ইকুয়াল হয় তার পরস্পর বিপরীত কোণ দুটো আমার পরস্পর সমান হবে। তাহলে আর এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের যোগফল কত 180, 180 কে আর এটা 160, তাহলে দুটো বাকি দুটো কোণের যোগফল কত 20, 20 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 10। তার মানে আমি বলতে পারি এই কোণটাও 10 আর এই কোণটাও 10। এবার আমাকে বলেছিল এই কোণের মানটা হচ্ছে 50, তাহলে এইটা যদি 10 হয় এইটা কত 40, এটা যদি 50 হয় তাহলে এটা 10 হলে এটা 40। এবারে তোমরা এখান থেকে একটা মান আমাকে বার করে বলো এ বি সি এই কোণের মান যদি আমায় জানতে চাইতো তাহলে আমি কি করে বার করতাম, এই কোণের মানটা কি করে বেরোবে বলো। যদি ওইটা দিত অঙ্কটা একটু টাফ হতো, তবে এ বি সির মান কি করে বেরোবে তখন কি করতাম, এখানে একটা আঁকছি, দুটো পয়েন্ট থেকে আচ্ছা এইখানটা যদি একটা সেন্টার, এইখানে একই পয়েন্ট থেকে এইটা হচ্ছে ওটা আমি লিখেছি সেন্টার, এই কোণটা মান যা হবে তার অর্ধেক হবে এই মানগুলো, মানে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণের মান হবে 2 থিটা। এটা সবসময় মাথায় রাখবে, এই কনসেপ্টের উপর অঙ্ক প্রচুর দেয়, এসএসসি তে সিজিএল এই কনসেপ্টের উপর প্রচুর অঙ্ক দেয়। এই কোণের মান যদি থিটা হয় তাহলে এই কোণের মান হবে 2 থিটা, আর এই দুটো পয়েন্ট থেকে এই অপর বৃত্তচাপের উপর যে কোনো কোণ আঁকি না কেন সব কটার মান সেম, সব মানগুলো সেম। তাহলে এইটা যদি 160 হয় এই এ থেকে পয়েন্ট থেকে এর মান কত হবে 80। এটা 80 হলে এইখানের যে পয়েন্টটা দেখো এইখান থেকে এইটা, তাহলে এ বি সি আমি এটা একটা নাম দিচ্ছি ডি, এ বি সি ডি এই চারটে আমার কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারি। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, একটু আগেই আমি করেছি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজে এইটা যদি 80 হয় তাহলে এইটা কত, এটা আমার 100, কারণ একটু আগেই আমি বৃত্তস্থ চতুর্ভুজ করেছি, দুটো কোণের যোগফল বিপরীত দুটো কোণের যোগফল পরস্পর 180 হতে হবে। তাহলে এইটা 80 হলে এটা 100, তাহলে এইটা একটা কি ত্রিভুজ হয়ে গেল বি সি এ, এটা একটা ত্রিভুজ। এটা 40, এটা 100, এটা কত 180 টোটাল, তার মানে এটা 40।
কারণ ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180, তাহলে এটা 100, এটা 40, তাহলে এটা 40 হবে। দেখো নেক্সট, দেখো পরের অঙ্ক। এটা বড় অঙ্ক আছে, দূর থেকে দেখি বাবা, ভয় লাগবে। একজন খেলনা প্রস্তুতকারক 90,000 টাকা মোট ব্যয়ে 1200টি খেলনা গাড়ি তৈরি করেছেন। তিনি 200টি গাড়ি একটি দাতব্য অনুষ্ঠানে দান করেন। বাকি গাড়িগুলোর জন্য তিনি প্রতি গাড়ির 120 টাকা ধার্য মূল্যের ওপর 10% ছাড় ঘোষণা করেন। এছাড়াও তিনি প্রতি 8টি গাড়ি ক্রয়ের ওপর 2টি খেলনা গাড়ি বিনামূল্যে দেওয়ার অফার দেন। যদি 1200টি গাড়ি বিতরণ করা হয়ে থাকে তবে সামগ্রিক লাভ বা ক্ষতির শতাংশ কত? এরকম বড় অঙ্ক যখন থাকবে তখন এক ধার থেকে একটা একটা করে অঙ্ক করতে করতে আসবে, একটা ধারে গিয়ে মিলে যাবে। একটা ধার থেকে অঙ্কটা করো। প্রথমে কি বলেছে, 90,000 টাকা মোট ব্যয়ে 1200টা খেলনা গাড়ি তৈরি করেছে। তারপর কি বলছে, 200টি গাড়ি একটি দাতব্য অনুষ্ঠানে দান করেছে। তার মানে 200টা গাড়ি যদি আমি দান করে দিই তাহলে কি হবে, আমার আর 1200টা গাড়ির দাম তো আমি ওখানে পাচ্ছি, 200টা গাড়ি আমার দাম 0 পয়সায় চলে যাচ্ছে। তার মানে তখন আমার আর গাড়ি কটা হয়ে থাকছে, 1000টা। আমি দাম তুলতে পারবো কার উপর দিয়ে, 1000টা গাড়ির উপর দিয়ে। আর টোটাল আমার ব্যয় হয়েছে কত, 90,000। তাহলে আমি এখান থেকে সিপিটা পাবো, এখান থেকে আমি সিপিটা পাবো কত হবে, এই 3টে শূন্য এই 3টে শূন্য কেটে দিলে 90 টাকা এক একটা গাড়ির সিপি আমি এখান থেকে বলতে পারবো, বা কস্ট প্রাইসটা। এবার কি বলছে, বাকি গাড়িগুলোর জন্য প্রতি গাড়িতে 120 টাকা ধার্য মূল্য রেখেছে, 120 টাকা মার্কেট প্রাইস রেখেছে। তারপর 10% ছাড় দিয়েছে। তাহলে 120-র ওপর 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত এসে দাঁড়াবে, 120-র ওপর 90/100। আর একটা অফার দিয়েছে, বলছে যে 8টা গাড়ি ক্রয়ের ওপর 2টো করে খেলনা গাড়ি বিনামূল্যে দিচ্ছে। তার মানে আবার 8টা গাড়ি কিনলে 2টো করে ফ্রি দিচ্ছে, তাহলে আবার ডিসকাউন্ট কত দিচ্ছে, তার মানে এইটা তো একটা ছাড় দিচ্ছে, এর উপর আর একটা ডিসকাউন্ট দিচ্ছে। সেটা কত, 2/10 × 100। আমি একটা ক্যালকুলেশনটা করিয়ে দিই এখানে, 20%। তার মানে এইটার উপর এক্সট্রা আরো 202 হয়ে গেছে। 20% ছাড় দিয়েছে এক্সট্রা। তাহলে এই 120-র ওপর 90%, প্রথমে 10% ছাড় দিয়েছে, আবার 20% ছাড় দিয়েছে। তাহলে 20% ছাড় দিলে দামটা কোথায় এসে দাঁড়াবে, এইখানে শূন্যগুলো কেটে দিলাম, এইটা 20 দিয়ে কাটলে এটা 6, এটা 5, দাগগুলো ডবল পড়ে যাচ্ছে, অসুবিধে একটু আচ্ছা, মুখে যেটা বলছি তো বুঝতে পারছো, দাগটা এখানে ডবল পড়লো। দাঁড়ান, (80/100)। আচ্ছা, এইখানে এই শূন্য শূন্য কেটে দিলাম, আর এইখানটা করে 20 দিয়ে কেটেছি, 20 দিয়ে এটা 6, 20 দিয়ে কাটলে এটা 5। তার মানে কত আসছে, এটা 6 আসছে 48 ইন্টু 9, 6 আসছে 48 ইন্টু 9, আর এটা হচ্ছে 5। আচ্ছা, 5 দিয়ে এটাকে হচ্ছে 5 দুগুণে, এটা 2 দিয়ে গুণ করে দিলে নিচে একটা 10 আসবে, আর এটা 9 দিয়ে, 9কেও যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা 18, 480, 9 দুগুণে 18 হবে, 8 দিয়ে করলে এটা। আচ্ছা, আমি এইদিকে রাফে করে দিচ্ছি, এইখানটা 48কে 9 দিয়ে 18 দিয়ে গুণ করলে 48, 480, এটা 8 দিয়ে হচ্ছে 28 64 4, 8 দিয়ে 28 64 4 হাতে 6, 8 দিয়ে 6 আসতে 28 64 4 হাতে 6, 8 দিয়ে 4 আসতে 32 আর 6 38। তার মানে 4, 8 আর 8 16, 6 হাতে 1, 4 4 হলো কি না, 8 আর 8 16, 6 হাতে 1, 4 3 7 আর 1 8, 864। আর এখানে কত আছে, 5 আর 2 10, তার মানে 86.4। এটা কি এলো আমার, এসপি। এটা কি হলো আমার, সেলিং প্রাইস হলো। তাহলে কস্ট প্রাইস কত ছিল, 90 টাকা, সেলিং প্রাইস 86.4। তাহলে প্রফিট কত, দুটো সংখ্যার ডিফারেন্স, 86 আর 0.4 আর 90, মানে হচ্ছে 3.4, 3.6। তাহলে লাভের হার কত, মানে পার্সেন্টেজ কত হবে, লাভ না সরি বিক্রয়, এটা 86 কমে বিক্রি হয়েছে, মানে লস হয়েছে, লস হয়েছে।
তাহলে লসের পার্সেন্টেজ কত? 3.6 বাই সিপির ওপর লাভ লস ক্যালকুলেশন হবে ইন্টু 100। দশমিক তুলে দিলে এখানে একটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা 9 দিয়ে কাটলে এটা 4। তাহলে আমি বলতে পারি 4% লস হয়েছে। অপশন 8। বোঝা গেল কি গেল না বলো? অঙ্কটা দেখতে বড় লাগবে, কিন্তু এক ধার থেকে শুরু করলে আবার এক ধারে গিয়ে শেষ হয়ে যাবে অঙ্ক। প্রথমে কি বলেছিল? 90,000 টাকা মোট ব্যয় করেছিল, এবার 1200টা খেলনা গাড়ি তৈরি করেছে, এবার 1200টার মধ্যে 200টা গাড়ি দাতব্য অনুষ্ঠানে দান করেছে। তাহলে আমার কস্ট প্রাইসটা কত? 1000-এর উপর দিয়ে। তাহলে 90,000 টাকাটা 1000-এর উপর দিয়ে করলে কত হবে? একটা আর্টিকেলের আমি কস্ট প্রাইস পেলাম কত? 90 টাকা। এবারে মার্কেট প্রাইস আমার 120 টাকা ছিল, তার উপর দুটো ডিসকাউন্ট দিয়েছে, জাস্ট কিছুই নয়, দুটো খালি ডিসকাউন্ট। 120-র ওপর একটা 10% ছাড় দেবে 90%, আর একটা বলেছে 8টা গাড়ি কিনলে দুটো ফ্রি দেবে। তাহলে ডিসকাউন্টটা বার করে নেবো 2/10 ইন্টু 100, কারণ নিচেটা কি হয়? টোটাল এটা যেটা দোকানদারের কাছ থেকে বেরোচ্ছে, আর যটা ছাড় দিচ্ছে, তাহলে 2/10 ইন্টু 100 করলে পার্সেন্টেজ পাবো 20% ছাড় দিলে, তাহলে এটার উপর 80% করলে এটা গুণ করে যেটা আসবে সেটা হচ্ছে 86.4, সেটা আমার সেলিং প্রাইস। তাহলে লস কত? কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের ডিফারেন্সটা 3.6 বাই 90 ইন্টু 100 ক্যালকুলেশন করলে 4% আমার লস আছে। এখানে অবধি লাস্ট অঙ্ক ছিল, আর কিছু না। কেমন লাগলো